গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি সাদাত হোসাইনের মরণোত্তম। আজ থাকছে ৩য় পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজিজ মাস্টারের পিছনে কতগুলো চ্যাংড়া ছেলেপুলে দাঁড়ানো, তাদের হাতে মোবাইল ফোন। বেশ কিছুক্ষণ ধরে তারা উসখুস করছিল। এবার পেছন থেকে তাদের একজন বলেই ফেলল, কি হইল স্যার, দেরি করতেছেন কেন? আমার ইন্টারনেটের ডাটা তো শেষ, কতক্ষণ আর এমনি ফেসবুকে লাইভ ধরে থাকব? আগুন ধরালে ধরান। আজিজ মাস্টার এই ডাটার বিষয়টি ভালো বোঝেন না, তবে ফেসবুকের কথা তিনি শুনেছেন। তার ছোট মেয়েটা বায়না ধরেছিল মোবাইল ফোনের, তাও আবার ইন্টারনেটওয়ালা মোবাইল ফোন। আজিজ মাস্টার কিনে দিবেন করেও আর দিতে পারেননি। দিবেন কি করে? বাপদাদার ভিটে বাড়ি যা ছিল তা বিক্রি করে তিনি ওই স্কুলখানাই করেছেন। বছরের পর বছর সেই স্কুল চালাতে গিয়ে তার দিশেহারা অবস্থা এই মুহূর্তেও। মানুষজন ক্রমেই যেন অসহিষ্ণু হয়ে উঠছে। টিভি ক্যামেরাও চলে এসেছে। তারা আজিজ মাস্টারের এই অভিনব প্রতিবাদ লাইভ সম্প্রচারের উদ্দেশ্যে যন্ত্রপাতিও নিয়ে এসেছে। আজিজ মাস্টার তার বাঁ দিকে একটা ছোটোখাটো জটলা দেখতে পেলেন। কিছু তরুণ শিক্ষার্থী সেখানে জড়ো হয়েছেন। তাদের মধ্য থেকে ঝাঁকড়া চুলের পাঞ্জাবি পরা একজন উঁচু করে এক স্তরের উপর উঠে গেল। তারপর গলার রগ শক্ত করে উঁচু গলায় বক্তৃতা দেওয়া শুরু করল। আজিজ মাস্টার অবশ্য তাদের বক্তৃতার কারণ বুঝলেন না, তবে মনে মনে খানিক শঙ্কিত বোধ করলেন তিনি। যদি কোনো কারণে তার প্রতিবাদের বিষয়টি থেকে মানুষের দৃষ্টি সরে যায়। যদিও তেমন কোনো লক্ষণ দেখা গেল না, বরং মনে হলো তাদের কারণেই আরও অনেক বেশি মানুষ আজিজ মাস্টারকে কেন্দ্র করে জটলা বাড়িয়ে চলেছে। আজিজ মাস্টারের শরীর খারাপ লাগছে। এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল, আর এখন ভিড়ের কারণে ঘামে গরমে তার নাভিশ্বাস অবস্থা। মনে হচ্ছে যে কোনো সময় তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে যাবেন। তাছাড়া তার হাতের মশালটিও এভাবে এতক্ষণ ধরে রাখতে কষ্ট হচ্ছে তার। একটু উল্টোপাল্টা কিছু হলেই ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। আজিজ মাস্টার এখন সত্যি সত্যি ভয় পাচ্ছেন। আর যাই হোক, জীবন্ত আগুনে দগ্ধ হয়ে মরার মতো সাহস তার নেই। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে না কেউ তাকে নিবৃত্ত করতে আসবে, বরং সকলেই যেন সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা করছে কখন আজিজ মাস্টার তার গায়ে আগুন লাগিয়ে দেবেন। আর অপেক্ষমানেই শত শত মানুষ তার গায়ে আগুন লাগানোর সেই দৃশ্য ক্যামেরায় মোবাইল ফোনে ধারণ করবেন, তারপর ফেসবুক, ইউটিউব, টেলিভিশনে ছড়িয়ে দেবেন। অজস্র মানুষ সেই ঘটনার কমেন্টস, লাইক, শেয়ার করবে। কী ভয়ঙ্কর! আজিজ মাস্টারের শরীর বেয়ে দরদর করে ঘাম ছুটছে। তিনি খুব করে চাইছেন কোনো এক অলৌকিক উপায়ে হলেও কবি আসাদ যদি এখানে ছুটে আসত, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা সে করে ফেলত। কিন্তু এই তুমুল ভিড়ের মধ্যে কোথাও আসাদকে দেখতে পেলেন না তিনি। পিছন থেকে এক সাংবাদিক তাকে প্রশ্ন করল, আপনি ঠিক কটা নাগাদ আত্মহত্যা করবেন? আজিজ মাস্টার ঘুরে সাংবাদিকের দিকে তাকালেন। সাংবাদিক তার মুখের কাছে মাইক্রোফোন এগিয়ে দিলেন। তার পিছনে একজন ক্যামেরা ধরে আছেন। আজিজ মাস্টার তার কথার উত্তর দিচ্ছেন না দেখে সাংবাদিকটি আবারও প্রশ্ন করলেন, কেউ যদি আপনার দাবি মেনে না নেয়, তাহলে আপনি কি সত্যি সত্যিই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন? করলে কখন? কোনো টাইমলাইন কি আপনি বেঁধে দিয়েছেন? আজিজ মাস্টার এই প্রশ্নের জবাব দিলেন না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক গ্লাস পানি পেলে ভালো হতো। কিন্তু যে মানুষ গায়ে আগুন লাগিয়ে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করার হুমকি দিয়েছে, সেই মানুষটি এই অবস্থায় কারো কাছে তেষ্টা নিবারণের জন্য জল চাইতে পারে না। সেটি ভালোও দেখায় না। সাংবাদিকটি তার কাছে কোনো জবাব না পেয়ে আবার রিপোর্টিংয়ে ফিরে গেলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন স্কুল শিক্ষক কতটা মহান, কতটা সৎ, বিবেকবান হলে তার ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে এমন সোচ্চার হতে পারেন। নিজেকে সেই ছাত্রীর বাবা হিসাবে দাবি করতে পারেন, এমন একনিষ্ঠ হতে পারেন। এমনকি তিনি যে শুধু দেখানোর জন্য এমন প্রতিবাদ করছেন তা নয়, বরং সত্যি সত্যিই করছেন। তা তার এই নির্বিকার নির্বাক প্রতিক্রিয়ায় স্পষ্ট। তিনি আমাদের মতো কথায় নয়, কাজে বিশ্বাসী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে
সংশ্লিষ্ট মহলের কাউকেই এখনও দেখা যাচ্ছে না। এভাবেই আজিজ মাস্টার আর শুনতে পেলেন না সাংবাদিকটি কী বলছেন। তবে তিনি বুঝতে পারছেন তার চারপাশের মানুষগুলো আর ধৈর্য রাখতে পারছে না। তারা ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে। যেন মজার কোনো দৃশ্য দেখার অপেক্ষায় তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ দাঁড়িয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে এই সব কিছুই অর্থহীন। আজিজ মাস্টার আসলে কিছুই করবেন না, বরং সবাইকে দাঁড় করিয়ে রেখে তিনি নিজেই এক ধরনের মজা লুটছেন। লম্বা লেন্সের ক্যামেরা হাতে এক লোক দূর থেকে আজিজ মাস্টারকে ডাকল, স্যার, স্যার। আজিজ মাস্টার বুঝলেন না কোন দিক থেকে তাকে ডাকছে। তবুও তিনি শব্দ লক্ষ্য করে ফিরে তাকালেন। লোকটা আবারও চিৎকার করে বলল, স্যার, এই দিকে স্যার, এই যে আপনার ডানে, একটু তাকান স্যার। জি স্যার। একটু মুখটা শক্ত করে হাতটা উঁচু করেন স্যার। জি স্যার। আজিজ মাস্টার কিছুই বুঝলেন না। তবে ছেলেটা একের পর এক ক্যামেরার শাটার টিপতে লাগলো। আজিজ মাস্টার এতক্ষণে খেয়াল করলেন অসংখ্য মানুষ মোবাইল ফোনে তার ছবি তুলেছে। অনেকে ধীরে ধীরে তার একদম কাছেও চলে এসেছে। তারা আজিজ মাস্টারের সঙ্গেও ছবি তোলার চেষ্টা করছে। আজিজ মাস্টার না বুঝলেও তিনি অসংখ্য মানুষের সেলফিতে স্থান পেয়ে যেতে থাকলেন। একটি মেয়ে তার গা ঘেঁষে এসে দাঁড়িয়ে লম্বা সেলফি স্টিক বের করে সেলফি তুলতে লাগলো। কিন্তু সে তার সেলফিতে মোটেই সন্তুষ্ট হচ্ছিল না। বরং ডানে বাঁয়ে মাথা, মুখ, ঠোঁট, কাঁধ কিংবা আঁকাবাঁকা করেও সে তার কাঙ্ক্ষিত ছবিটি হচ্ছিলই না। অবশেষে সে আজিজ মাস্টারকে বলল, আঙ্কেল, একটু তাকাবেন প্লিজ। আজিজ মাস্টার হতভম্ব চোখে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা সম্ভবত বুঝতে পারল যে এখানে এই মুহূর্তে এমন আবদার করাটা তার ঠিক হয়নি। তাছাড়া সে সময়ও নিয়ে ফেলেছে অনেক। ফলে তার চারপাশের লোকজনও তার উপর বিরক্ত হয়ে উঠছিল। মেয়েটা তড়িঘড়ি করে দূরে সরে গেল। তবে এরপরই শুরু হলো সেলফি তোলার হিড়িক। আজিজ মাস্টার অবশ্য জানেন না কি ঘটছে। তার খুব অসুস্থ লাগতে লাগলো, মাথা ঘোরাচ্ছে। তিনি ভিড় থেকে খানিক দূরে সরে যেতে চাইলেন, কিন্তু পারলেন না। কেউই তাকে সামান্য জায়গাও দিচ্ছিল না। আজিজ মাস্টার হঠাৎ হড়বড় করে বমি করে ফেললেন। তার পাশের লোকটা ছিটকে দূরে সরে গেল। কিন্তু আজিজ মাস্টার আর তাল সামলাতে পারলেন না। তার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি দুপা এলোমেলো সামনে বাড়ালেন। তারপর ধপাস করে লুটিয়ে পড়লেন মাটিতে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার হাতের মশালটা ছিটকে এসে পড়ল তার শরীরে। আর মুহূর্তেই কমে এলো চারপাশের ভিড়। মোবাইল হাতের সেলফি শিকারীরা ছুটে সরে গেল দূরে, কারণ ততক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। আজিজ মাস্টারের তখনও বিশ্বাস হচ্ছে না তার গায়ে সত্যি সত্যিই আগুন লেগে গেছে। তিনি চিৎকার করে সাহায্য চাইতে গিয়েও আচমকা থমকে গেলেন। শত শত মানুষ তার চারপাশে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে। তাদের সকলের হাতেই মোবাইল ফোন। তারা প্রবল আগ্রহ আর একাগ্রতার সঙ্গে আজিজ মাস্টারের ছবি তুলছে। এমন দৃশ্য তারা কেউই আর আগে কখনো দেখেনি। তাদের চোখের সামনে জীবন্ত একজন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা যাচ্ছে। বিষয়টি কেউ কেউ ভিডিও করছে। টেলিভিশনে এই দৃশ্য লাইভ সম্প্রচারিত হচ্ছে। লাইভ হচ্ছে ফেসবুক, ইউটিউবেও। অসংখ্য মানুষ দেখছে একজন প্রতিবাদী শিক্ষক তার স্কুল ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে সত্যি সত্যি গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করছেন। তারা সেই ভিডিও ছবির নিচে তাদের তীব্র প্রতিক্রিয়া, আবেগঘন মতামত জানাচ্ছেন, লাইক শেয়ার করছেন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজিজ মাস্টার তাকিয়ে আছেন। তার চোখের সামনের দৃশ্য ক্রমশই ঝাপসা হয়ে উঠছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তীব্র যন্ত্রণা তিনি শুরুতে পেয়েছিলেন এখন তা অনুভব করছেন না। আজিজ মাস্টারের হঠাৎ মনে হলো এই ঘটনা বাস্তবে ঘটছে না, এই ঘটনা ঘটছে স্বপ্নে। তার স্বপ্ন দেখার অসুখ হচ্ছে। ওই যে তার বাবা দবির খাঁকে তিনি দেখতে পাচ্ছেন। দবির খাঁ লাঠি হাতে তার দিকে এগিয়ে আসছেন। বাবাকে দেখে আজিজ মাস্টারের খুব ভয় লাগতে লাগলো। তিনি নিশ্চিত এই অবস্থায় তার বাবা তাকে বকাঝকা করবেন, বলবেন, কিরে বেকুব, শেষ পর্যন্ত অন্যের মেয়ের জন্য নিজের গায়ে আগুন লাগিয়ে দিলি? নিজের মেয়েদের কথা একবারও ভাবলি না?
আজিজ মাস্টার তার বাবা দবির খাঁকে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। আজিজ মাস্টারের লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তিনি মারা গেছেন গতকাল রাতে। খবর পেয়ে গ্রাম থেকে রফিকুল এসেছে। রফিকুলের সঙ্গে এসেছে আজিজ মাস্টারের স্ত্রী এবং সন্তানরাও। কিন্তু সমস্যা হচ্ছে, তারা কেউই এখনও লাশ দেখতে পারেননি। এমনকি হাসপাতাল থেকে লাশ বের করাও যায়নি। না করার পিছনে সঙ্গত কারণও রয়েছে। হাসপাতালের বাইরে অসংখ্য মানুষ ভিড় করেছে। মানুষের ভিড়ে গিজগিজ করছে চারপাশ। হাজার হাজার মানুষ। আজিজ মাস্টারের মৃত্যুর ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। গত 48 ঘন্টায় আজিজ মাস্টারকে নিয়ে অসংখ্য পোস্ট গেছে ফেসবুকে। টেলিভিশন চ্যানেলগুলো ঘন্টায় ঘন্টায় স্পেশাল বুলেটিন প্রচার করেছে তাকে নিয়ে। সংবাদপত্রগুলো তাদের প্রধান শিরোনাম করেছে আজিজ মাস্টারের ছবি ও আত্মহত্যার খবর দিয়ে। ফেসবুকে হাজার হাজার ইভেন্ট খোলা হয়েছে। সেই ইভেন্টে সাড়া দিয়ে ঢাকা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে। একজন শিক্ষক তার ছাত্রীর ধর্ষণের বিচার না পেয়ে প্রতিবাদ হিসেবে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। কী ভয়ঙ্কর ঘটনা! মানুষের মুখে মুখে একই প্রশ্ন, কোন বিচারহীনতার দেশে আমরা বাস করছি? এ কোন দেশ যেখানে ধর্ষক মাত্রই শক্তিশালী হয়ে ওঠে, আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়? ঘটনা ঘটার সময়ও বোঝা যায়নি এর প্রভাব এত তীব্র হতে পারে। পুলিশ ভেবেছিল 8-10টা অপঘাতে মৃত্যুর মতোই আজিজ মাস্টারের মৃত্যু খানিক আফসোসের হবে, খানিক হাহাকারের হবে, খানিক প্রতিবাদের হবে, তারপর সব শান্ত হয়ে যাবে। কিন্তু আজিজ মাস্টারের মৃত্যুর তৃতীয় দিন সকাল নাগাদ বোঝা গেল এই ঘটনা 8-10টা ঘটনার মতো নয়। রাতভর ঢাকা মেডিকেল থেকে শহীদ মিনার, টিএসসি থেকে শাহবাগ, বুয়েট থেকে পলাশী, ইডেন, নিউ মার্কেট হাজার হাজার মানুষ জেগে রইল। তাদের মিছিলে, স্লোগানে প্রকম্পিত হতে লাগলো শহর। আজিজ মাস্টার যেন মুহূর্তেই হয়ে উঠলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের প্রতিবাদের একমাত্র প্রতিনিধি। পুলিশ কমিশনার জরুরি সভা ডাকলেন, কিন্তু সেই সভায় এই সমস্যার কোনো সমাধান মিলল না, বরং পরিস্থিতি আরও জটিল হলো। পরপর দুদিন শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বন্ধ থাকার কারণে যানজটে নাকাল অবস্থা হলো নগরবাসীর। অফিস আদালত বন্ধ হওয়ার জোগাড় হলো। পুলিশ চেষ্টা করেছিল লাঠিচার্জ, টিয়ারশেলের মতো শক্তি প্রয়োগের মাধ্যমে রাস্তা থেকে মানুষকে সরিয়ে দিতে, কিন্তু এটি হিতে বিপরীত হলো। মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে উঠল। মিছিলে আজিজ মাস্টারের বড় বড় ছবি দেখা গেল। সেই ছবির নিচে কবিতার দুটো লাইন খুব জনপ্রিয় হয়ে উঠল। কবিতাটা লিখেছে কবি আসাদ। আজিজ মাস্টারের ঘটনা শোনার পর সে পাগলের মতো ছুটে এসেছিল, কিন্তু আজিজ মাস্টারকে সরাসরি এক পলক দেখতে পারেনি সে। তবে ফেসবুকে ততক্ষণে অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে আজিজ মাস্টারের। ফেসবুকের ভায়োলেন্স সংক্রান্ত পলিসির কারণে তার আগুনে পোড়া বেশিরভাগ ছবি মুছে ফেলেছে তারা। তবে গায়ে কেরোসিন ঢেলে এক হাতে মশাল আর গলায় আমি কোহিনূরের বাবা, কোহিনূর আমার কন্যা, আমি তার ধর্ষণ ও হত্যার বিচার চাই লেখা ব্ল্যাকবোর্ড ঝোলানো আজিজ মাস্টারের ছবিটি আসাদ দেখেছে। অদ্ভুত ব্যাপার হলো, সেই ছবি দেখে বহুকাল পরে তার মাথায় কবিতা চলে এলো। ছবিটি ফেসবুকে পোস্ট করে তার নিচে সে 2 লাইন কবিতা লিখে দিল। সেই সে মিছিলে তুমিও কি ছিলে, নাকি ছিল শুধু একা কেউ? জেনে রাখো, আজ একা এই আওয়াজ হবে শত সহস্র ঢেউ। সত্যি সত্যি নিঃসঙ্গ এক আজিজ মাস্টারের একা মিছিলের নিঃশব্দ আওয়াজ যেন ক্রমশই শত সহস্র মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদের ঢেউ হয়ে উঠতে লাগলো। ঘটনার তৃতীয় দিন রাতে স্বয়ং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন। দীর্ঘ মিটিং শেষে প্রধানমন্ত্রীর অফিস থেকে থমথমে মুখে বের হয়ে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেই দিন রাতে কোহিনূর ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার হলেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী রাজনীতিবিদ চেয়ারম্যান নুরুল মোল্লা। সঙ্গে গ্রেফতার হলো তার ছেলে রাকিব ও তার সাঙ্গপাঙ্গরাও। অভিযুক্তের মামলা না নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বরখাস্ত ও গ্রেফতার করা হলো স্থানীয় ওসিকেও। সপ্তাহখানেকের মাথায় দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুল এমপিওভুক্ত করল শিক্ষা মন্ত্রণালয়। এত কিছুর পরও অবশ্য আজিজ মাস্টারের ঘটনা নিয়ে মানুষের ক্ষোভ প্রতিবাদ স্তিমিত হলো না। তাকে নিয়ে ক্রমাগত লেখা হতে লাগলো পত্রিকায়। টেলিভিশন টক শোর অবধারিত টপিক হয়ে উঠল মৃত আজিজ মাস্টার। তার সাহস, সততা, প্রতিবাদের ভাষা নিয়ে গল্প, কবিতা, গান, নাটক, বই প্রকাশিত হতে লাগলো। ঘটনার মাস দুয়েক পর সরকার থেকে ঘোষণা দেওয়া হলো দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুলের পাশেই আজিজ মাস্টার মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠা করা হবে। কারণ এই অঞ্চলে বহুদিন ধরে একটি কলেজের খুব প্রয়োজন ছিল। যত দ্রুত সম্ভব সেই প্রয়োজন মেটানো হবে। কলেজের সামনে আজিজ মাস্টারের একটি আবক্ষ ভাস্কর্যও স্থাপন করা হবে। দেশসেরা একজন ভাস্কর সেই ভাস্কর্য তৈরি করবেন। কবি আসাদের অদ্ভুত একটা অসুখ করেছে। সেই অসুখের নাম আজিজ মাস্টার অসুখ। সে আজিজ মাস্টারকে না দেখলে কবিতা লিখতে পারে না। আজিজ মাস্টারকে বাস্তবে দেখার কোনো সুযোগ নেই, তাকে দেখতে হয় স্বপ্নে। স্বপ্নে তিনি আসাদকে সুন্দর সুন্দর কথা বলেন। সেই সব কথাই কেমন কেমন করে যেন আসাদের কলমে কবিতা হয়ে যায়। সমস্যা হচ্ছে, ইচ্ছে করলেই যখন তখন আজিজ মাস্টারকে স্বপ্নে দেখতে পারেন না আসাদ। আজিজ মাস্টারকে স্বপ্ন দেখতে হলে তাকে আজিজ মাস্টারের গ্রামে যেতে হয়, গিয়ে তার কবরের পাশে চুপচাপ বসে থাকতে হয়। তা আসাদ যায়ও। প্রায়ই সে আজিজ মাস্টারের গ্রামের বাড়িতে গিয়ে তার কবরের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার সঙ্গে মনে মনে কথা বলে। খুবই আশ্চর্য ঘটনা। সেই রাতেই সে আজিজ মাস্টারকে স্বপ্ন দেখে, আর তারপর দিন খাতা ভরে কবিতা লিখতে থাকে সে। মাঝে মধ্যে আসাদের সঙ্গে রফিকুলের কথা হয়। রফিকুল আজিজ মাস্টারের মেজ মেয়ে রুমুকে বিয়ে করেছে। দবির খাঁ মেমোরিয়াল হাই স্কুলের বাংলা শিক্ষক হিসেবে তার সুনামও আছে। শোনা যাচ্ছে আজিজ খান নামে কলেজটি প্রতিষ্ঠিত হলে রফিকুল সেখানেই বাংলায় প্রভাষক হিসেবে চাকরিও পেয়ে যাবে। আসাদ এলে রফিকুল প্রায়ই আসাদের পাশে এসে দাঁড়ায়, এটা সেটা জিজ্ঞেস করে। আজও এলো। অনেকক্ষণ আজিজ মাস্টারের কবরের পাশে আসাদের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে থেকে শেষে বলল, একটা ঘটনা শুনেছেন আসাদ ভাই? কি ঘটনা? স্যারকে নাকি পুরস্কার দেয়া হবে। কোন স্যারকে? যার কবরের সামনে দাঁড়িয়ে আছেন। ও আচ্ছা। আসাদ আগ্রহ দেখায় না। রফিকুল আবার বলে, কথা সত্যি। আমাকে সেদিন আমাদের লোকাল এমপি সাহেব জানালেন। তিনি বড় মন্ত্রী আমলাদের কাছে এই নিয়ে তদবিরও করেছেন। বিষয়টিকে সবাই পজিটিভলি নিয়েছে। আরে বুঝলেন না, এটার একটা পলিটিক্যাল ভিউ তো আছে। কীরকম? স্যার তো এখন একভাবে জাতীয় আইকন। ওনাকে একটা পুরস্কার দেওয়ার মানে তো সরকারের লাভ, পাবলিক সিম্প্যাথিও পেল, বুঝলেন না? তবে যেই সেই পুরস্কার না, কিন্তু দেশের সর্বোচ্চ পুরস্কার। পুরস্কার ওনাকে কিভাবে দেবে? কিভাবে দেবে মানে? না মানে ওনার লাশ কবর থেকে তুলে পুরস্কার প্রদানের মঞ্চে নিয়ে যাবে, নাকি ওনারা কবরের কাছে এসে লাশের গলায় পরিয়ে দিয়ে যাবেন? মানে কি যাতা বলছেন আপনি? রফিকুল যেন খানিক বিরক্ত হলো। আসাদ অবশ্য জবাব দিল না। সে দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। আকাশে মেঘ, যে কোনো সময় তুমুল বৃষ্টি শুরু হবে। রফিকুল বলল, স্যারের এত বড় প্রাপ্তিতে আপনি খুশি হননি? খুশি হব না কেন, হয়েছি। তাহলে? তাহলে কি? এমন নির্বিকারভাবে জবাব দিচ্ছেন কেন? আপনার কি মনে হয় আপনার স্যার এই খবর পেলে তিনি কিভাবে জবাব দিতেন? উনি খুবই খুশি হতেন। কি কি কারণে খুশি হতেন? এই যে কোহিনূরের ঘটনার বিচার হলো, নুরুল মোল্লার ফাঁসি হলো, ওনার স্কুল এমপিওভুক্ত হলো, কলেজ হলো, উনি এত বড় পুরস্কার পেলেন। আচ্ছা? আচ্ছা মানে? আসাদ একদলা থুতু ফেলে বলল, আচ্ছা মানে আচ্ছা। সে পিছন ফিরে হাঁটতে শুরু করলো।
রফিকুল তার পিছু পিছু আসতে লাগলো। আসাদ আচমকা রফিকুলের দিকে তাকিয়ে বলল, আপনার স্যার কেমন লোক ছিলেন? তার মতো ভালো লোক আমি আর দেখি নাই। তাহলে আপনার স্যারকে যদি বলা হতো এই দেশে একটা ধর্ষণের বিচার পাওয়ার জন্য, একজন জঘন্য অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য একজন নিরপরাধ মানুষকে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মরতে হবে, তাহলে আপনার স্যার খুশি হতেন? রফিকুল চোখ তুলে তাকালো। আসাদ বলল, সব শর্ত পূরণ করার পরও একটা স্কুলের এমপিও ভুক্তির জন্য একজন শিক্ষকের মরতে হবে, তাহলে আপনার স্যার খুশি হতেন? রফিকুল জবাব দিল না। আসাদ বলল, তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করার পর তার সেই মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কেউ তাকে এত বড় একটা পুরস্কার দিবেন, এটি শুনলে তিনি খুশি হতেন? রফিকুল এবারও জবাব দিল না। আসাদ বলল, এই পুরস্কারের গায়ে এটা লেখা থাকবে না যে আজিজুর রহমান মরণোত্তর? জি, তা তো থাকবেই। মৃত্যুর পরে পুরস্কার পেলে তো মরণোত্তরই লেখা থাকবে, সেটাই তো স্বাভাবিক। ওটা কেটে একটা শব্দ লিখে দিতে বলতে পারবেন? কি শব্দ? মরণোত্তম। মরণোত্তম? মরণোত্তম মানে কি? মরণোত্তম মানে যেখানে জীবনের চেয়ে মৃত্যু উত্তম, যেখানে জীবিত মানুষটির চেয়ে মৃত মানুষটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেখানে মরণই তো উত্তম। কি উত্তম না? রফিকুল জবাব দিল না। তবে আসাদ আবারও থুতু ফেলল। একদলা থকথকে থুতু। থুতুটুকু পড়েছে ঘাসের উপরে, থকথকে গা ঘিনঘিনে একদলা থুতু। ততক্ষণে বৃষ্টি পড়তে শুরু করেছে। তারা দুজনই এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই গা ঘিনঘিনে থুতুটুকুর দিকে। এই বুঝি বৃষ্টিতে ওই গা ঘিনঘিনে থকথকে থুতুটুকু ধুয়ে যায়।